বর্তমান বিশ্বে যুদ্ধাস্ত্রের তালিকা থেকে ঐতিহ্যবাহী কামান কিংবা ট্যাঙ্কের দাপট ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। একবিংশ শতাব্দীর সামরিক প্রেক্ষাপট এখন মূলত ড্রোন, ক্রুজ মিসাইল এবং স্বল্পপাল্লার উচ্চ প্রযুক্তি সম্পন্ন আকাশযানগুলোর এক শ্বাসরুদ্ধকর খেলা। এই দ্রুত পরিবর্তনশীল এবং অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর রণকৌশলের যুগে বাংলাদেশের রাজধানী ঢাকাকে এতদিন ধরে সুরক্ষা দিচ্ছিল মাত্র 15 কিলোমিটার রেঞ্জের শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, সে বহু পুরনো FM-90। সামরিক বিশেষজ্ঞদের মতে এই 15 কিলোমিটার রেঞ্জের সীমিত প্রতিরক্ষা ব্যবস্থাটি ছিল যেন এক প্রকার টিনের তলোয়ার, যা নিয়ে বাংলার সেনারা এতদিন ধরে দেশের আকাশসীমা রক্ষায় এক অসম যুদ্ধে যাচ্ছিলেন। এই ধরনের দুর্বলতা কেবল সামরিক সক্ষমতার অভাবেই প্রকাশ করে না, বরং দেশের সার্বভৌমত্বের উপর এক গভীর ছায়া ফেলেছিল। যে কোনো উচ্চাভিলাষী প্রতিবেশীর সহজ লক্ষ্যবস্তু হয়ে ওঠার ঝুঁকি বহন করছিল ঢাকা। তবে দৃশ্যপট নাটকীয়ভাবে বদলে যেতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে প্রতিরক্ষা নীতির ক্ষেত্রে এক নীরব কিন্তু দৃঢ় পরিবর্তন এসেছে। এই পরিবর্তন কেবল মুখের কথায় সীমাবদ্ধ থাকেনি, বরং তার সরাসরি প্রতিফলিত হয়েছে বড় সামরিক চুক্তিতে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ এবার তুরস্কের সঙ্গে ঐতিহাসিক এক সামরিক চুক্তিতে স্বাক্ষর করতে চলেছে, যার অর্থমূল্য প্রায় $600 মিলিয়ন। এই বিশাল চুক্তির মূল লক্ষ্য হল বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে আধুনিকীকরণ করা এবং তাকে এক নতুন ভয়ঙ্কর সক্ষমতায় উন্নীত করা। এই চুক্তির আওতায় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় যুক্ত হতে চলেছে তুর্কি প্রযুক্তির তৈরি এক স্মার্ট কিলিং মেশিন থিসার-ও নামক মিডিয়াম রেঞ্জের শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম। এই চাঞ্চল্যকর খবরটি সম্প্রতি উঠে এসেছে টাইমস অফ ইসলামাবাদের এক গভীর সামরিক বিশ্লেষণী প্রতিবেদনে। প্রতিবেদনটি শুধু চুক্তির খবর দিয়ে ক্ষান্ত হয়নি, বরং এই অত্যাধুনিক সিস্টেমের ক্ষমতার ও কৌশলগত গুরুত্বের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে নাড়িয়ে দিতে পারে। প্রতিবেদনে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, ড্রোন হোক, ক্রুজ মিসাইল হোক কিংবা শত্রুর অত্যাধুনিক যুদ্ধবিমান, আকাশপথে আসা যে কোনো ধরনের হুমকির বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করার ক্ষমতা রাখে থিসার-ও। এই সিস্টেমের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর 360 ডিগ্রি রাডার কাভারেজ। এর অর্থ হল আকাশসীমার কোনো দিক থেকে শত্রুর আক্রমণ তার দৃষ্টি এড়িয়ে যেতে পারবে না। একবার থিসার-ও তার লক্ষ্যবস্তু চিহ্নিত করলে তার হাত থেকে পালানোর কোনো পথই আর শত্রুর জন্য অবশিষ্ট থাকবে না। এটি এমন এক নিশ্ছিদ্র এবং বহুস্তরীয় প্রতিরক্ষা বলয় তৈরি করবে, যা বাংলাদেশের আকাশসীমাকে কার্যত এক অভেদ্য দুর্গে পরিণত করতে যাচ্ছে। পুরনো 15 কিলোমিটার দুর্বল প্রতিরক্ষা থেকে সরাসরি 25 কিলোমিটার কার্যকরী পাল্লায় উত্তরণ। এই প্রযুক্তিগত লাভ কেবল একটি পরিসংখ্যান নয়, এটি আসলে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আত্মবিশ্বাসের এক নতুন দিগন্ত উন্মোচন। তুরস্কের দুটি শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান হাসেলসান এবং রকেটসন যৌথভাবে এই মিডিয়াম রেঞ্জের শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেমটি তৈরি করেছে। থিসার-ও উচ্চ নির্ভুলতা নিশ্চিত করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে সর্বাধুনিক রাডার হোমিং এবং ইমেজ ইনফ্রারেড গাইডেন্স প্রযুক্তি। এর মানে হলো এটি কেবল রাডারের সাহায্যে লক্ষ্যবস্তুকে অনুসরণ করে না, বরং ইমেজ ইনফ্রারেড গাইডের মাধ্যমে লক্ষ্যবস্তুর তাপীয় স্বাক্ষর এবং প্রতিচ্ছবি বিশ্লেষণ করে নিখুঁত আঘাত হানতে সক্ষম। ফলে দিনের আলোয় কিংবা গভীরভাবে রাতে, প্রচণ্ড ঝড় বৃষ্টি বা ঘন কুয়াশা, যে কোনো প্রতিকূল আবহাওয়ায় এই সিস্টেম 25 কিলোমিটার পর্যন্ত শত্রুর আক্রমণ থেকে ঢাকাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে সুরক্ষা দিতে সক্ষম। যে ঢাকা এতদিন স্বল্প পাল্লার, সেই শহর এখন তুরস্কের সর্বাধুনিক প্রযুক্তির সুরক্ষায় মরে যেতে চলেছে। তবে ডক্টর ইউনূস সরকারের প্রতিরক্ষা পরিকল্পনা কেবল রক্ষণাত্মক কৌশলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। রক্ষণাবেক্ষণের পাশাপাশি আক্রমণের ক্ষেত্রেও সরঞ্জাম কেনায় মিলেছে সবুজ সংকেত। চুক্তির অংশ হিসেবে তুরস্কের অত্যাধুনিক মাল্টিরোল হেলিকপ্টার T-129 অ্যাটাকও আসছে বাংলাদেশের বিমান বাহিনীর বহরে। এই হেলিকপ্টারগুলো বিধ্বংসী যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম। এর প্রধান অস্ত্রের মধ্যে রয়েছে উমতাজ ক্ষেপণাস্ত্র এবং সিরিজ রকেটের মতো মারাত্মক অস্ত্র। দুর্গম সীমান্ত অঞ্চল রক্ষা, দ্রুতগতিতে শত্রুদের ঘাঁটিতে আঘাত হানা এবং কাউন্টার ইমার্জেন্সিতে এই হেলিকপ্টারগুলো এক কথায় অপ্রতিরোধ্য ও কার্যকর। সামরিক কৌশলবিদদের মতে T-129 অ্যাটাক হেলিকপ্টারের সংযোজন কেবল বিমান বাহিনীর ক্ষমতা বাড়াবে না, বরং স্থল বাহিনীর অভিযানের ক্ষেত্রেও এক অভাবনীয় আকাশ সহায়তা প্রদান করবে, যা দেশের প্রতিরক্ষা কৌশলের জন্য এক নতুন মাত্রা যোগ করবে।
এই বিশাল সামরিক ক্রয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রহস্যজনক দিকটি হলো দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু চীন ও রাশিয়াকে বাদ দিয়ে বাংলাদেশ কেন তুরস্কের দিকে ঝুঁকছে। এই প্রশ্ন সামরিক মহলে তীব্র কৌতূহল সৃষ্টি করেছে। টাইমস অফ ইসলামাবাদ তাদের প্রতিবেদনে এই প্রশ্নের উত্তর দিয়েছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত তথ্যের মাধ্যমে। আঙ্কারার এই সামরিক সিস্টেমগুলো হলো ইটার ফ্রি বা স্যাংশন ফ্রি। এর অর্থ হলো এই অস্ত্রগুলো কোনো প্রকার পশ্চিমা নিষেধাজ্ঞা বা আন্তর্জাতিক শর্তের জালে আটকা পড়বে না। এটি বাংলাদেশকে সামরিক ক্রয়ের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো ভূরাজনৈতিক চাপ থেকে মুক্ত রাখবে। কিন্তু এই চুক্তির গুরুত্ব কেবল অস্ত্র কেনা বা নিষেধাজ্ঞা হীনতার মধ্যেই সীমাবদ্ধ নয়। এরদোয়ান প্রশাসন অস্ত্র সরবরাহের পাশাপাশি অত্যাবশ্যক প্রযুক্তিও সরবরাহ করবে, এমনটাই জানা যাচ্ছে। প্রযুক্তি হস্তান্তরের এই ধারা ভবিষ্যতে এই অস্ত্রগুলো রক্ষণাবেক্ষণ, মেরামত এবং আপগ্রেডেশন আমাদের দেশেই করার পথ সুগম করবে। এটি কেবল অর্থের সাশ্রয় করবে না, বরং দেশের সামরিক প্রযুক্তি জ্ঞানকে উন্নত করবে এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা স্বনির্ভরতা নিশ্চিত করবে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই দূরদর্শী কৌশল প্রমাণ করে যে বাংলাদেশ কেবল অস্ত্র কিনছে না, তারা সামরিক শিল্পে নিজেদের অবস্থান মজুত করতে চাইছে। $600 মিলিয়ন এই বিশাল সামরিক চুক্তি এবং প্রতিরক্ষা অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে তুরস্কের প্রভাব যেমন বাড়াচ্ছে, তেমনি এটি বাংলাদেশকে তৈরি করছে এক নতুন আত্মবিশ্বাসী এবং আঞ্চলিক শক্তি হিসেবে। এতদিন সীমান্ত সমস্যা বা আকাশসীমা লঙ্ঘন নিয়ে যে রক্ষণাত্মক মনোভাব ছিল, এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। সীমান্তে আকাশসীমা লঙ্ঘন কিংবা যে কোনো হুমকি মোকাবেলায় ঢাকা এখন অনেক বেশি অ্যাসার্টিভ বা কঠোর হবার সামর্থ্য রাখছে। এই নতুন সক্ষমতা আঞ্চলিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে। সামরিক সরবরাহের এই উত্তেজনাপূর্ণ অধ্যায়টির একটি সুনির্দিষ্ট সময়সীমা রয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য এক চূড়ান্ত মুহূর্তের দিকে ইঙ্গিত করছে। ধারণা করা হচ্ছে 2027 সাল নাগাদ তুরস্কের কাছ থেকে কেনা অস্ত্রের সবগুলো চালান দেশে পৌঁছাবে। এই সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ঠিক একই সময় বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যোগ দেওয়ার কথা রয়েছে পশ্চিমা বিশ্বের অন্যতম অত্যাধুনিক যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন। এই দুটি ভিন্ন উৎস থেকে আসা সামরিক সরঞ্জাম, তুরস্কের মিডিয়াম রেঞ্জ ডিফেন্স এবং পশ্চিমা যুদ্ধবিমান একই সময় দেশের সামরিক বহরে যুক্ত হওয়া এক অভূতপূর্ব সমন্বয় ঘটাবে। ডক্টর ইউনূস সরকার যে দৃঢ়তার সাথে এবং আটঘাট ভেদে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে নেমেছেন, তাতে কোনো সন্দেহ নেই যে এই সামরিকীকরণ প্রতিবেশীদের ঘুম হারাম হতে আর বেশি দিন বাকি নেই। আঞ্চলিক শক্তিগুলোর কাছে এটি স্পষ্ট বার্তা দিচ্ছে, বাংলাদেশ তার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এখন আর পিছিয়ে থাকবে না। একসময় যে আকাশসীমা স্বল্প পাল্লার টিনের তলোয়ারের উপর নির্ভরশীল ছিল, সে আকাশসীমা এখন বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির দুর্ভেদ্য প্রাচীরে রূপান্তরিত হচ্ছে। এই সামরিক প্রস্তুতি কেবল অস্ত্র নয়, বরং আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের নীতি নির্ধারকদের দৃঢ় সংকল্পের প্রতীক। 2027 সাল যখন ঘনিয়ে আসবে, তখন কেবল সামরিক শক্তিতে নয়, ভূরাজনৈতিক মঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর আরও জোরদার হবে, যা দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের জন্য এক গভীর সাসপেন্স তৈরি করে চলেছে।